এমএ ক্লাসের ছাত্ররা, মাস্টার্সের ছাত্র, আবার তোমাদের কাছে আমি চলে এলাম অঙ্গার নাটক নিয়ে। আমি তোমাদের গত ক্লাসে অঙ্গার নাটক পড়াচ্ছিলাম। গত ক্লাসে আমি পড়িয়েছিলাম উৎপল দত্তের প্রথম পর্বের জীবনী, কেন অঙ্গন নাটকটা তার প্রথম পর্বে লেখা হয়েছে। প্রথম পর্বের জীবনী, প্রথম পর্বে রাজনৈতিক আদর্শ এবং প্রথম পর্বে তৎকালীন সমাজ ব্যবস্থা, সমগ্র বিষয়টা নিয়ে আলোচনা করেছি। এবং এই প্রথম ক্লাসটা যদি তোমরা বুঝতে না পারো তাহলে অঙ্গার নাটকটা বোঝা সম্ভব হবে না। এর জন্য প্রথম ক্লাসটা খুব মনোযোগ দিয়ে তোমাদেরকে শুনতে হবে। তারপর উৎপল দত্তের জীবন দর্শন সম্পর্কে আমি একটু সংক্ষেপে তোমাদের বলে নিচ্ছি। উৎপল দত্ত মার্ক্সীয় জীবন ব্যবস্থায় বিশ্বাস করতেন, অর্থাৎ সাম্যবাদী বিশ্বাস করতেন। সাম্যবাদ হচ্ছে শোষিত বঞ্চিত মানুষের কথা বলে। সমাজের সুবিধাভোগী মানুষের জন্য তিনি কখনো নাটক লেখেননি। তিনি 1947 সালে যে দেশভাগ হয়েছে কোনো আন্দোলনের মধ্যে দিয়ে নয়, এত যে আন্দোলন ভারতবর্ষে হয়েছে, শেষ পর্যন্ত দেশভাগ হয়েছে কাগজে কলমে চুক্তির মধ্যে দিয়ে, দুটা দেশের ভাগের মধ্যে দিয়ে। ফলশ্রুতিতে তৎকালীন 1947 সালে ক্ষমতায় যারা ছিলেন তারা যেন সাম্রাজ্যবাদের সেই ধারাটাকেই বজায় রেখেছেন, অর্থাৎ ব্রিটিশ আমলে যারা সুবিধা ভোগ করেছেন স্বাধীন উত্তর ভারতবর্ষে, তারাই যেন সেই সুবিধাভোগীই রয়ে গেলেন, আর যারা শোষিত বঞ্চিত তারা সেই শোষণ বঞ্চনার মধ্যেই রয়ে গেলেন। এই শোষিত বঞ্চিত মানুষের জন্য কলম ধরলেন উৎপল দত্ত তার নাটকের মধ্যে দিয়ে। তৎকালীন বাংলা নাটকের একটি গতানুগতিক ঐতিহ্য ছিল। এই নাটকে কখনো বিপ্লব চলে আসেনি। উৎপল দত্ত তার নাটকে, যেহেতু তিনি রাজনৈতিক প্রেক্ষাপটে নাটক বেশি লিখেছেন এবং সাম্যবাদের মার্ক্সবাদীয় চিন্তায় বিশ্বাসী ছিলেন, তিনি লেনিনের একটি কথা বিশ্বাস করতেন। লেনিন বলতেন, তোমরা শিক্ষা অর্জন করার সুযোগ পেয়েছ, তোমরা বুদ্ধিজীবী, অতএব তোমাদের কাজ হচ্ছে তোমাদের শিক্ষার মধ্যে দিয়ে যারা বঞ্চিত তাদের মধ্যে বিপ্লবী চেতনা জাগ্রত করো, অর্থাৎ যারা শোষিত। এবং এই জাগ্রত করবে কি দিয়ে? সাহিত্যের মধ্যে দিয়ে, নাটকের মধ্যে দিয়ে, কবিতার মধ্যে দিয়ে, সব কিছুর মধ্যে দিয়ে। তো উৎপল দত্ত এই শোষিত বঞ্চিত মানুষদেরকে নিয়ে নাটক লেখার চিন্তা করলেন। তৎকালীন সময় তিনি মিনার্ভা থিয়েটারকে ভাড়া নিয়েছেন, আমি গত ক্লাসে সম্পর্কে সম্পূর্ণ বলেছি। এবং এই থিয়েটারে তার জীবনে তিনি যা বিশ্বাস করেন সেই বিশ্বাসকে তিনি নাটকের মধ্যে নিয়ে আসতে চাইলেন, কিন্তু সেরকম নাটক তিনি তৎকালীন ভারতবর্ষে পেলেন না। তো এর জন্য তিনি নাটক লেখায় হাত দিলেন। 1959 সালে তিনি প্রথম নাটক লিখলেন ছায়ানট। প্রথম নাটক হিসাবে ততটা সার্থকতা তিনি লাভ করতে পারেননি। পরবর্তী পর্যায়ে তিনি 1959 সালেই তার বিখ্যাত নাটক লিখলেন অঙ্গার। এই নাটকটি বাংলা থিয়েটারে যেন সাম্রাজ্যের, তথাকথিত বাংলা থিয়েটারের সাম্রাজ্যে ফাটল ধরিয়ে দিল। কিভাবে? উৎপল দত্তের থিয়েটার ছিল বিপ্লবী থিয়েটার, অর্থাৎ তিনি তার থিয়েটারের মধ্যে দিয়ে বিপ্লবকে দেখাতে চেয়েছেন। এর আগে নাটক ছিল অভিনেতা, সংলাপ, গতানুগতিক ধারা, কিন্তু তিনি এই গতানুগতিক ধারায় ভেঙে নাটকের মধ্যে সর্বপ্রথম শ্রেণী সংগ্রামকে নিয়ে আসলেন। এবং এই শ্রেণী সংগ্রামের মধ্যে শ্রমিক শ্রেণীকে তিনি সর্বপ্রথম তার নাটকে নিয়ে আসলেন। এর আগে বাংলা নাটকে কখনো কোনো শ্রমিক কেন্দ্রীয় চরিত্রে ছিল না। শুধু কেন্দ্রীয় চরিত্রে না, সমগ্র শ্রমিকদের মানসিকতা, তাদের জীবন দর্শন, তাদের দৃষ্টিভঙ্গি এবং তাদের বিপ্লবী চেতনা, তাদের শোষণ বঞ্চনা, অর্থাৎ শ্রমিকদের জীবনের সামগ্রিক দিক তিনি নাটকে নিয়ে আসলেন এবং তাদের শোষণ বঞ্চনার বিরুদ্ধে তাদের বিপ্লবকেও নিয়ে আসলেন। এবং এর আগে যদিও গণনাট্য সঙ্গ সাধারণ মানুষের কথা বলেছেন, কিন্তু সেই গণনাট্য সঙ্গে কিছু চাষার কান্নাকাটি কিংবা মধ্যবিত্তের ভাবালুতা ছিল, কিন্তু শ্রমিক কখনো কেন্দ্রীয় চরিত্রে নিজের কথা নিজে বলছে, নিজের প্রতিবাদে নিজে করছে, এরকম কোনো নাটক বাংলা সাহিত্যের থিয়েটারে ছিল না। এই যাত্রা কে করলেন? উৎপল দত্ত। এই জন্য 1959 সাল, আজ থেকে অনেক বছর আগে,
সাধারণ মানুষকে, একদম শ্রমিক শ্রেণীর মানুষকে প্রথম মঞ্চে নিয়ে আসলেন উৎপল দত্ত। তাহলে উৎপল দত্তকে শ্রমিক আন্দোলনের, শ্রমিক শ্রেণীর বঞ্চনাকে, তাদের ভঙ্গিকে নাটকে উঠিয়ে আনার পথিকে বলা চলে, যিনি প্রথম এই কাজটি করেছেন। দ্বিতীয়টা, তিনি কি বিপ্লব নিয়ে এসেছেন? তিনি বিপ্লব নিয়ে আনলেন থিয়েটারে। আমি আগেই বলেছি গতানুগতিক থিয়েটারের মূল বিষয়টাই ছিল সংলাপ এবং গতানুগতিক অভিনয়ের মধ্যে দিয়ে বিষয়বস্তুকে তুলে ধরা। এই উৎপল দত্ত সর্বপ্রথম নাটকের আঙ্গিকে পরিবর্তন আনলেন। নাটক শুধু সংলাপের নয়, নাটক শুধু অভিনয়ের নয়, নাটকের মঞ্চসজ্জা বলে একটা কথা আছে। নাটকের দৃশ্যসজ্জা, আলোকসজ্জা, রূপসজ্জা, সঙ্গীত সব কিছু মিলিয়েই তো একটা নাটক। একটা নাটককে আরও বাস্তবসম্মত করে তুলতে হলে মঞ্চের দৃশ্যকে আর প্রাঞ্জল করে তুলতে হবে। তিনি মঞ্চের দৃশ্যের আঙ্গিকের সব কিছুর মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসলেন, যেটা পূর্বের বাংলা নাটকে মঞ্চের দিকে সেরকম আকর্ষণ বা সেরকম মনোযোগ কারো ছিল না। তিনি কাহিনীর সাথে সাথে, দৃশ্যের পরিবর্তনের সাথে সাথে মঞ্চের দৃশ্যেরও, রূপসজ্জারও, আলোক, ধ্বনি সব কিছুরই পরিবর্তন করলেন। তাহলে উৎপল দত্ত বাংলা নাটকের আঙ্গিকের, মঞ্চের, থিয়েটারের আঙ্গিকের পরিবর্তনের একটা নতুন ধারা নিয়ে আসলেন। তো উৎপল দত্ত 1959 সালে যে অঙ্গার নাটক লিখলেন, এরপর থেকে 1993 সাল পর্যন্ত তিনি নাটক লিখেছেন এবং যাত্রাও তিনি লিখেছেন। নাটক যাত্রা মিলে প্রায় 100 নাটক তিনি লিখেছেন এবং আরও অনেক বলা চলে অপ্রকাশিত নাটকও তার আছে, এরকমও কথা প্রচলিত আছে। যাই হোক, আমাদের প্রথম তার নাটক যেটা অঙ্গার, এই প্রথম তিনি অঙ্গার নাটকের মধ্যে দিয়ে তিনি যে সাম্যবাদে বিশ্বাস করতেন, সে সাম্যবাদের দিক নির্দেশনাকে শ্রমিক আন্দোলনের মধ্যে দিয়ে তুলে আনলেন অঙ্গার নাটকে। এই প্রথম বাংলা সাহিত্যের নাটকে শ্রমিক প্রধান চরিত্র হিসাবে উঠে আসলো। এখানে শ্রমিকদের সামগ্রিক দিক তুলে আনা হয়েছে, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের শোষণ, তাদের বঞ্চনা, তাদের বিপ্লব, তাদের বিদ্রোহ। শুধু তাই নয়, শ্রমিক মানে শুধু মহত্বের কথা বলে না, শ্রমিক মানে শুধু সততার কথা বলে না, শ্রমিকও তো মানুষ। তাহলে একজন মানুষের সামগ্রিক দিক তুলে আনতে হলে তার ভীরুতা, তার সংকীর্ণতা, আবার তার মহত্ব সব কিছু মিলে একটি মানুষ। তাহলে শ্রমিকও এর বাইরে নয়। উৎপল দত্ত প্রথম শ্রমিকের সামগ্রিক জীবন দেখালেন, তার মহত্বের সাথে সাথে তাদের জীবনে সংকীর্ণতাও যে রয়েছে, তাদের নিজের জীবনের পশ্চাৎপদতাও যে রয়েছে, আবার মহত্ব রয়েছে, সব কিছু মিলিয়ে সামগ্রিক শ্রমিক শ্রেণীকে তিনি বাংলা সাহিত্যে নিয়ে আসলেন। কোন নাটকের মধ্যে দিয়ে? অঙ্গার নাটকের মধ্যে দিয়ে। তো অঙ্গার নাটকে আমরা যদি, অঙ্গার নাটকটি 6টি দৃশ্যে রচিত। অঙ্গার নাটকটি যখন রচিত হয়েছিল ঠিক তখনই, তার কিছুকাল পরেই ভারতবর্ষ এবং চীনের মধ্যে যুদ্ধ লেগেছিল এবং কমিউনিস্ট পার্টি, আমরা জানি তখন ভারতবর্ষে কংগ্রেস ক্ষমতায় অধিষ্ঠিত এবং কমিউনিস্ট পার্টি যে সাম্যবাদ, মার্ক্সবাদ এবং উৎপল দত্ত এই কমিউনিস্ট পার্টিতে বিশ্বাস করেন এবং তখন কমিউনিস্ট পার্টি 1948 সালে নিষিদ্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে 1950 সালে তাদের নিষিদ্ধ প্রত্যাহার করা হয়। এরকম একটি অবস্থা, তাদের উপর সরকারের, ভারতবর্ষের ক্ষমতায় যারা ছিলেন, উৎপল দত্ত সেই সাম্রাজ্যবাদী সরকারের ক্ষমতার বিরুদ্ধে ছিলেন, তিনি মার্ক্সবাদী বিশ্বাসী ছিলেন। তো এই সাম্রাজ্যবাদী ক্ষমতায় যারা ছিলেন সেখানে কারা সুবিধা ভোগ করতেন, এখানে কারা সুবিধা ভোগ করতেন সেই জিনিসটার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব বড় বড় ব্যবসায়ী, মুনাফা লোভী, কারখানার মালিক, এরাই তো সুবিধা ভোগ করতেন। তেমনই একটা মুনাফা লোভী খনি, কয়লা খনির কাহিনী এখানে তুলে আনা হয়েছে। কয়লা খনির শ্রমিকরা কিভাবে নিষ্পেষিত হচ্ছে মালিকের দ্বারা, অতি লোভী
মালিকের দ্বারা সাধারণ কয়লা শ্রমিকরা কিভাবে শোষিত বঞ্চিত হচ্ছে তাদেরই নাটক অঙ্গার। এই অঙ্গার নাটকটির প্রথম নাম ছিল কালো হিরে। পরবর্তীতে নাটকটি যখন মঞ্চস্থ হচ্ছিল তখন এর নাম পরিবর্তন করে অঙ্গার রাখা হয়েছে, যে পুরে কয়লা হয়ে যায়, অর্থাৎ কয়লা তো কালোই, যা পুড়ে কয়লা হয়ে যায়। পরবর্তীতে এই কয়লা আমাদেরকে বিভিন্ন যন্ত্র, রেলগাড়ি, তৎকালীন যুগে জাহাজ, বিভিন্ন সব কিছু পুরো সমগ্র পৃথিবীকে চালিত করতে এই কয়লা আমাদের অত্যাবশ্যকীয় ছিল। এবং এই যুগটা ছিল, উৎপলের সময়ের যুগটা ছিল কয়লা যুগ বলা চলে। অর্থাৎ বিশ্বের শিল্প বিপ্লব জন্য কয়লাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে। কিন্তু এই কয়লা যারা উত্তোলন করতেন তাদের জীবন কেমন ছিল, এই নাটকটি তিনি নিয়েছিলেন বাস্তব ঘটনা অবলম্বন করে। আমি বারবার বলেছি, তিনি তার জীবন দর্শনকে প্রকাশ করার জন্য যখন কোনো নাটক খুঁজে পাচ্ছিলেন না, অর্থাৎ শোষিত বঞ্চিত শ্রমিক শ্রেণীকে তিনি নাটকে উঠিয়ে আনতে চাচ্ছিলেন, তখন যখন নাটক খুঁজে পাচ্ছিলেন না, তিনি নিজেই কলম ধরলেন এবং নিজেই লিখলেন অঙ্গার। এবং এটিকে বাস্তব কাহিনী অবলম্বন করে অঙ্গার নাটকটি যখন লেখা হচ্ছিল তখন কয়লা শ্রমিকদের আন্দোলন চলছিল বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। ঠিক তখনই একটি দুর্ঘটনা ঘটে। বিহার অঞ্চলের ধানবাদ এলাকার যে কয়লা খনিটা ছিল, সে ধানবাদ এলাকার কয়লা খনিতে আগুন লেগে যায়। আগুন লেগে কয়লা খনির মধ্যে পানি ঢুকে যায়, সেখানে অনেক শ্রমিক মারা যায়। এই যে একটি বাস্তব ঘটনা, এই সংবাদটি সংবাদপত্রে চলে আসে। উৎপল দত্ত তার দলবল সহ সেই বিহারের ধানবাদ অঞ্চলের কয়লা খনিতে পরিদর্শন করে। তিনি স্বচক্ষে তারা দেখেন কিভাবে কয়লা শ্রমিকরা শোষিত বঞ্চিত হচ্ছে, যারা কোনো রকমে খনির ভিতর থেকে প্রাণ নিয়ে বেঁচে ফিরে এসেছে, তাদের কাছে গিয়ে তারা বাস্তবভাবে তাদের ঘটনাকে শোনেন, তাদের নির্যাতনের কাহিনী শোনেন, তাদের অভাব অভিযোগ শোনেন, তাদের কিছু গানও তিনি রেকর্ড করে নিয়ে আসেন। এই যে বাস্তব ঘটনা, এই যে বাস্তব অভিজ্ঞতা, পরবর্তী নাটকে তিনি এরকম করে আর অনেক নাটক লিখেছেন বাস্তব অভিজ্ঞতা অর্জন করে। তো এই বাস্তব অভিজ্ঞতাকে অবলম্বন করে তিনি লিখলেন অঙ্গার। আমি এর আগেও বলেছি, 1952 সালের মহেশতলা নির্বাচনে কমিউনিস্টদের পক্ষে তিনি নাটক মঞ্চস্থ করতে গিয়ে বিড়ি শ্রমিক এবং দরিদ্র দর্জিদের বাসায় 2 মাস ছিলেন। ফলে সেই তাদের বাসায় থেকে এই দরিদ্র মানুষের জীবনকে তিনি আরও গভীরভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। এই সব অভিজ্ঞতায় তিনি তার অঙ্গার নাটকে কাজে লাগিয়েছেন। তো অঙ্গার নাটকটি উঠে এসেছে বাস্তব ঘটনা অবলম্বন করে বিহার অঞ্চলের, বারবার বলছি আমি, বিহার অঞ্চলের ধানবাদ এলাকার কয়লা খনিতে যে বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণকে অবলম্বন করে এই নাটকটি গড়ে উঠেছে। তো এই নাটকের 6টি দৃশ্য। প্রথম আজকে আমি তোমাদেরকে পড়াবো প্রথম এবং দ্বিতীয় দৃশ্য। নাটকটির প্রথম দৃশ্য, নাটকটার মধ্যে একটা চমক রয়েছে, কিভাবে কয়লা খনিতে আগুন ধরে যায় খনির ভিতর, কিভাবে খনিতে জল ঢুকে যায়, কিভাবে মানুষ মারা যাচ্ছে খনির ভিতর। মুনাফার লোভী কয়লা মালিকরা সেই কয়লাকে আগুনের হাত থেকে বাঁচানোর জন্য কয়লা খনির ভিতর যে শ্রমিকরা রয়ে গিয়েছে তাদেরকে বের না করে পানি প্রবেশ করিয়ে দিয়েছে খনির ভিতর। ফলে জীবন্ত মানুষগুলো জলে ডুবে মারা গিয়েছে। সেই মর্মান্তিক কাহিনী চমকপ্রদ দৃশ্যসজ্জার মধ্যে দিয়ে, বারবার আলোকসজ্জা, যখন যে দৃশ্যসজ্জা পানিতে ভেসে যাচ্ছে, সেই অন্ধকারময় গুহার মধ্যে শ্রমিকরা বাতি জ্বালিয়ে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছে, কয়লার মধ্যে বারুদ ফুটাচ্ছে, বিভিন্ন দৃশ্য। তাহলে এই দৃশ্যগুলো তুলে আনতে আঙ্গিকে, কলাকৌশল নির্মাণে, মঞ্চের রূপসজ্জায়, মঞ্চের দৃশ্য সব কিছুতে একটা নতুনত্ব তিনি নিয়ে এসেছেন। অর্থাৎ আঙ্গিকের মধ্যে দিয়ে কাহিনী যেন আরও বাস্তবসম্মত হয়ে উঠেছে। অনেকে অভিযোগ করেছেন তার মঞ্চসজ্জা যেন অভিনয়কে ছাড়িয়ে গিয়েছে, কিন্তু তিনি উত্তর দিয়েছেন না, মঞ্চে সে আলোকসজ্জা অভিনয়কে আরও বাস্তবসম্মত করে তুলেছে। নাটকের প্রথম দৃশ্য থেকে আমরা দেখি যে অঙ্গার নাটকের কয়লা খনির শ্রমিকরা যে শোষিত বঞ্চিত, তার প্রথম দৃশ্যের মধ্যে থেকেই সেটি উঠে আসে একদম প্রথম লাইন থেকে। শেলডন কোলিয়ারি কোম্পানি
শেলডন কলিয়ারি কোম্পানি নামে এই কোম্পানি, এটার নাম দেওয়া হয়েছে শেলডন সাহেবের কলিয়ারি কোম্পানি। এই কোম্পানিতে একটা খনি, একটা কয়লা খনিতে যেসব শ্রমিকরা কাজ করে, অনেক শ্রমিক লাগে একটা কয়লা খনিতে, তো এইসব অনেক শ্রমিকরা যেহেতু কয়লা খনিতে রাত দিন কাজ করে, তাহলে তাদের বাড়িগুলো কয়লা খনির পাশেই নির্মাণ করা হয়। এবং যেহেতু শ্রমিকদের দিয়ে মুনাফা লোভী তাদের উদ্দেশ্য মালিকদের, সেহেতু তার বাড়িঘরগুলো তো অনেক সুন্দর করে বানানো হবে না। বাড়িঘরগুলো সারিবদ্ধভাবে দুই পাশে, সারিবদ্ধভাবে ডান পাশে বাম পাশে দুই পাশে সারিবদ্ধভাবে এমনভাবে বানানো হয়েছে যেন সৈনিকরা ঘন্টার পর ঘন্টা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকলে তাদের চেহারা যেরকম বিমর্ষ বিষণ্ণ হয়ে যায়, বইয়ের ভাষায় আমি বলছি, বইতে এই কথাই লেখা আছে, বিষণ্ণ বিমর্ষ হয়ে যায়, সেরকম লাগছে, বিধ্বস্ত, যেমন বৃদ্ধ জীর্ণ শীর্ণ সে শ্রমিকদের বাড়ি। তাহলে শ্রমিকদের সারাদিন কাজ করে বাসায় যে ফিরে এসে শান্তিতে থাকবে, সেই গৃহটা কীরকম তারা বানিয়েছে শ্রমিকদের জন্য, জীর্ণ শীর্ণ, যেখানে শান্তিতে থাকা সম্ভব না। তাহলে তাদের বঞ্চনা তাদের গৃহ থেকেই আরম্ভ। এরকম যখন বাড়ি, এরকম সারিবদ্ধ বাড়িতে আবার নম্বর দেওয়া থাকে, এই নম্বর অনুযায়ী এক একটা বাড়ির এক একটা নম্বর। এখানে আমাদের দুইটা বাড়ি গুরুত্বপূর্ণ, D127, D128, দুটো বাড়ি। তো D127 নম্বর বাড়ির সামনে দুটো ফুলের টব আছে, আশ্চর্যকর বিশাল। কেননা এই কয়লা খনি শ্রমিকদের বাড়িগুলো নির্মাণ করা হয়েছে কয়লা খনির পাশে। কয়লা খনিতে কী উঠে আসে? ধোঁয়া, কয়লার গুঁড়া এবং দম বন্ধ করা আবহাওয়া, এরকম একটা সারাক্ষণ কয়লার ধোঁয়া উঠছে, কয়লার গুঁড়া উঠছে, এরকম একটা দম বন্ধ পরিবেশে যারা বসবাস করেন, এইরকম একটা আবহাওয়ার মধ্যে ফুলের গাছ লাগানো একটা অলৌকিক ব্যাপার। কিন্তু এখানেও দেখা যাচ্ছে যে এই ব্যাপারটাও লেখক নিয়ে এসেছেন, কারণ যারা দরিদ্র নিষ্পেষিত তাদেরও ভালোভাবে বাঁচতে ইচ্ছা করে। তাদের, আমি বলেছি, শ্রমিকদের সামগ্রিক দিক তুলে আনা হয়েছে, তাদের মন মানসিকতাও তুলে আনা হয়েছে। তাহলে সব মানুষই সুন্দরভাবে বাঁচতে চায়। তাহলে এই 128 নম্বর ঘরে বাস করেন এই গল্পের অন্যতম একটি চরিত্র রূপা। এখানে কোনো নায়িকা চরিত্র নয়, কেন শ্রমিকের শোষণ বঞ্চনা যেহেতু তুমি তুলে এনেছেন, নায়িকা বা নায়ক চরিত্র নয়, শোষণ বঞ্চনা যেহেতু তুলে এনেছেন, তাহলে সামগ্রিক শ্রমিককেই তিনি এখানে তুলে এনেছেন। একক কোনো নায়কের অভিনয়ের মধ্যে দিয়ে কাহিনী এগিয়ে যায়নি। প্রধান প্রধান কিছু চরিত্র আছে, কিন্তু সে এককভাবে প্রাধান্য বিস্তার করেনি। রূপা এই নাটকের একটি চরিত্র, যে এই নাটকে অন্যতম প্রধান চরিত্র বিনোদ, যাকে ভালোবাসে, যে থাকে D128। তাহলে এই নাটকটা শুরু হয়েছে চাঁদের আলোর, যখন সূর্যাস্ত হয়ে গিয়েছে, রাতের ঘটনার মধ্যে দিয়ে। রাত সবসময় একটা শোষণ বঞ্চনার কথা বলে, সবসময় একটা বিভীষিকার কথা বলে। আমাদের এই নাটকটাতে শোষিত বঞ্চিত মানুষদের কথা বলবে, এই জন্য নাটকের মঞ্চ যেন রাত্রির ঘটনার মধ্যে দিয়ে উঠে এসেছে। তো রাত্রবেলায় এই নাটকে রূপা চরিত্রটাকে দেখি সে বাইরে বেরিয়ে আসছে, এবং তার বাবা যজ্ঞেশ্বর বাবু, চরিত্রগুলো তোমার সবসময় মনে রাখবে, সে হচ্ছে টাইম কিপার। আমি বারবার বলি, শ্রমিক যারা কয়লা খনিতে কাজ করে, তাই বিভিন্ন শ্রেণীর শ্রমিক এখানে কাজ করেন। কয়লা খনিতে অনেক কাজ আছে, কেউ শর্ট ফায়ারার, অর্থাৎ কেউ বৈদ্যুতিক কাজ করেন খনির ভিতর, যারা বারুদ ফাটায়, তার লাগায়, অর্থাৎ খনির ভিতর যাদের বৈদ্যুতিক কাজ, তাদেরকে শর্ট ফায়ারার বলে। এটা এক শ্রেণীর চরিত্র। আর এক শ্রেণীর মাল কাটা, যারা কয়লা কাটে, খনির ভিতর ঢুকে যারা কয়লা কাটে, তাদেরকে বলা হয় মাল কাটা। আর একটা হচ্ছে টাইম কিপার, যারা সময় দেখে যে সময় মতো শ্রমিকরা কয়লা খনিতে ঢুকলো কিনা এবং সময় মতো বের হলো কিনা, তারা ঘন্টা বাজায়, ঘন্টা শুনে শ্রমিকরা কাজে যোগদান করে এবং ঘন্টা শুনে কাজে বের হয়, এদেরকে বলে টাইম কিপার। তারপরে এখানে রয়েছে তোমাদের এই খনি যারা পাহারা দেয়, সেই সৈনিক, তাদের বিভিন্ন চরিত্র। আমি আস্তে আস্তে তোমাদের সমস্ত চরিত্র নিয়ে বর্ণনা করব। তো প্রথম দৃশ্যে আমাদের যেসব চরিত্র কাজে লাগবে, সেসব চরিত্রের মধ্যে রয়ে গিয়েছে শর্ট ফায়ারার। আমি আগে বলেছি, যারা বৈদ্যুতিক কাজ করেন খনির ভিতর, সেই শর্ট ফায়ারার কারা? বিনোদ। এই নাটকের অন্যতম একটি প্রধান চরিত্র বিনোদ, সে শর্ট ফায়ারার। আর তিনজনকে, আমরা দুজনকে খুঁজে পাই, সেটা হচ্ছে আরেকটি অন্যতম চরিত্র,
দীননাথ, সেও শর্ট ফায়ারার। আর একজনকে পাই, সে হচ্ছে হাফিজ। এই তিনজন হচ্ছে বৈদ্যুতিক অর্থাৎ ইলেকট্রিশিয়ান, যাদেরকে বলে ইলেকট্রিশিয়ান, তারা খনির ভিতর ইলেকট্রিকের কাজ করেন। এখানে আরও যে চরিত্র পাই, বিনোদের মা, বিনোদের ডাকনাম হচ্ছে বিনু, এখানে তাকে বিনু বলে ডাকা হয়। বিনোদের মাকে এখানে আমরা খুঁজে পাই। বিনোদের পরিবার হচ্ছে মা এবং ছোট বোনকে নিয়ে। ছোট বোনের নাম সুমি, তার বয়স 13-14 বছর, এবং তার বিপরীত পাশে যে বাড়িটি আমি বারবার বলেছি D127 এবং D128, 127-এ থাকে রূপা, এবং তার বাবা হচ্ছেন যজ্ঞেশ্বর বাবু, যার পেশা হচ্ছে খনির মধ্যে টাইমকিপার, অর্থাৎ সময় দেখেন। তো এই যখন কাহিনী চাঁদের আলোতে দুই বাড়ির থেকে লোক বেরিয়ে আসলেন, বিনোদের মাও বেরিয়ে আসলেন, রূপাও বেরিয়ে আসলেন, হঠাৎ করে মঞ্চের মধ্যে লেখক দেখালেন নাট্যকার একটি দরিদ্র লোক দুটি কয়লা চুরি করে মঞ্চের ভিতরে ঢুকে গিয়েছে। কয়লার দেশে কয়লার অভাব নাই, শীত, প্রচণ্ড শীত রাত্রে, তারপরে দরিদ্র মানুষ দুটো কয়লা তাকে চুরি করতে হয়েছে। কেউ তাকে কয়লা দিয়ে শীত নিবারণ করেনি। কতখানি নির্যাতন, শ্রমিক শীতে মারা যাচ্ছে, অথচ শ্রমিক এই কয়লার দেশে কয়লার অভাব নেই, অথচ কয়লা স্পর্শ করার অধিকার নেই, তাকে চুরি করে কয়লা আনতে হচ্ছে। এবং এই যারা কয়লা যেন কেউ ধরতে না পারে, এই জন্য যারা পাহারাদার তারা দৌড়ে এসে তাকে ধরে ফেললো সেই দরিদ্র লোকটিকে। এবং সে শুধু বারবার বলতে বললো, বড় শীত বাবু, বড় শীত, দুটো কয়লা, শুধু দুটো কয়লা। কে কার কথা শুনে? তাকে প্রচণ্ড মার দেওয়া হলো, শুধু প্রচণ্ড মার না, তাকে পুলিশের হাতেও ধরিয়ে দেওয়া হলো সামান্য দুটো কয়লার জন্য। তাহলে এই যে শোষিত বঞ্চিত শ্রমিক শ্রেণীর শোষণ ও বঞ্চনা নাটকের শুরু থেকে আরম্ভ হয়ে গিয়েছে। এরপরে আমরা নাটকের ঘটনার মধ্যে যত ঢুকবো, তত আমরা নাটকের ঘটনার মধ্যে আমি একটু একটু করে তোমাদের বিষয় বলবো এবং আলোচনা করব, যাতে নাটকটা তোমরা বুঝতে পারো। হঠাৎ করে নাটকে সে রাত্রেবেলায় ঢুকলেন দীননাথ, হাফিজ এবং বিনোদ। আমি আগেই তোমাদেরকে বলেছি যে এই তিনটা চরিত্র হচ্ছে শর্ট ফায়ারার। তো এই তিনটা চরিত্র হঠাৎ নাটকে রাত্রেবেলায় ঢুকলেন মঞ্চে। তো হঠাৎ তাদেরকে আতঙ্কিত দেখা গেল। মা জিজ্ঞেস করলেন, বিনু তোমার কি হয়েছে, এত আতঙ্কিত কেন? বলে কি না, কিছু হয়নি। তখন দীননাথ এবং হাফিজ তাদের কথাবার্তার মধ্যে দিয়ে প্রকাশ হলো যে বিনোদ খনির ভিতর তার লাগাতে গিয়ে হঠাৎ তার হাত কেঁপে ওঠে, তার হাত থেকে তারটি পড়ে যায় এবং অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারতো। কেননা শর্ট ফায়ারের হাতে খনির ভিতর যে 200-300 শ্রমিক থাকে, তাদের জীবন নির্ভর করে। কেননা তারা যদি বিদ্যুতের কোনো দুর্ঘটনা ঘটায় তাহলে খনির ভিতর আগুন লেগে যাবে, দুর্ঘটনা, বিস্ফোরণের সৃষ্টি হবে। তাহলে শর্ট ফায়ারদের কাজ খুবই গুরুত্বপূর্ণ। তার লাগাতে গিয়ে তার হাত ফসকে যায় এবং শর্ট ফায়ারদের সর্দারের নাম হচ্ছে দীননাথ। সে দৌড়ে এসে সে তার কেটে দিয়ে তাকে রক্ষা করে এবং পুরো খনিটাকে রক্ষা করে। এরকম ঘটনা ঘটার পরে তারা মঞ্চে আবির্ভাব, তাদের মুখ থমথমে। এখানে দীননাথ চরিত্রটা কি? সে শর্ট ফায়ারের সর্দার, অর্থাৎ যারা শর্ট ফায়ারার অনেকজন, তাদের মধ্যে সে প্রধান। 12 বছর যাবৎ সে কোম্পানিতে চাকরি করে, একদিনও কোম্পানিতে সে কখনো দেরি করেনি। এই দীননাথের জীবনের দিকে যদি তাকায়, তার মা নেই। সে বিনোদের মাকে মা মনে করে, বিনোদকে নিজের ছোট ভাই মনে করে, তার বোনকে বোন মনে করে, তাদের পরিবারকে সে নিজের মতো মনে করে, এবং বিনোদকে শর্ট ফায়ারিংয়ের কাজ শেখাচ্ছে দীননাথ। এবং সে খুব সৎ, এবং শুধু সৎ না, সে একজন অভিজ্ঞ শর্ট ফায়ারার। আজকে তার কাজ আছে নাটকের ঘটনায় একটি বিস্ফোরণের মধ্যে দিয়ে শুরু। আজকে রাত 12টার তার পালা, অর্থাৎ তার শিফট। এখানে শ্রমিকদের কাজের শিফট এক একদিন এক এক রকম, কারো সকালে, কারো দুপুরে, কারো রাত্রে, কোনো ঠিক নাই। মানে 24 ঘন্টা কয়লা খনি কাজ বহমান। তো দীননাথ বলছে বারবার এখানে যে সে কয়লা খনির ভিতর গ্যাস জমতে দেখেছে, কিন্তু মালিক পক্ষ তা স্বীকার করছে না। কেন স্বীকার করছে না? গ্যাস যদি জমে তাহলে সে গ্যাস দূর করতে হলে এখানে অনেক দামি পাখা বসাতে হবে। সে পাখার বাতাসে কয়লা খনির ভিতর গ্যাস দূর হবে। কিন্তু শ্রমিকের মূল্য কি পাখার মূল্যর থেকে মালিকের কাছে বেশি? না।
এর জন্য তারা অত দামি পাখা বসাতে রাজি হয়নি। তারা এত টাকা ব্যয় কেন করবে? শ্রমিকের জীবনে তো কোনো দাম নাই। যদি ভিতরে বিস্ফোরণ হয়, গ্যাসে হবে, দু একজন শ্রমিক মারা যাবে, পাখার টাকা কিনা তো তাদের বেঁচে যাবে। যত শ্রমিককে দিয়ে কষ্ট করে তারা কাজ করিয়ে তারা ইনকাম করতে পারে, তাদের জীবনের কোনো মূল্য নেই। ফলে এই কলিয়ারি কোম্পানির গ্যাস জমে গিয়েছে ভিতরে, কিন্তু গ্যাস দেখার জন্য জমেছে কিনা, তার পরিমাণ কত তা বোঝার জন্য যে মিটার কেনার দরকার, সেই সামান্য মিটারটাও শ্রমিকের জন্য, সামান্য মিটারটাও মালিকরা কেনেননি। আমরা সবাই জানি যে কোনো কারখানায় শ্রমিকদের কাজ করার জন্য কারখানার শ্রমিকের জীবনের সুব্যবস্থা করে নিতে হয়, কিন্তু এইখানে কয়লা খনির মধ্যে শ্রমিকদের জীবনের সুব্যবস্থা কিছুই করে নেওয়া হয়নি তাদের জীবনের সুরক্ষার জন্য। কিন্তু দীননাথ যেহেতু সর্দার, 12 বছরের অভিজ্ঞতা, সে তার নিজের চোখ দিয়ে যেন দেখতে পাচ্ছে এই বাতি অনেক গ্যাস বেড়ে গেলে বাতিটু নীলচে রং ধারণ করে। সে নীলচে রং ধারণ করা দেখে সে বুঝেছে এই খনির ভিতর অনেক গ্যাস জমে গেছে, যে কোনো সময় ভয়ানক দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু এই গ্যাস জমলো না জমলো তা দেখার জন্য যে মাইন ইন্সপেক্টর রয়েছেন খনির, সে সমানে অস্বীকার করছে, যে বারবার বলছে সে যদি স্বীকার করে তাহলে গ্যাস দূর করার জন্য কর্মবিরতি দিতে হবে শ্রমিকদেরকে, পাখা কিনতে হবে, গ্যাস দূর করতে হবে, তারপরে শ্রমিকদেরকে খাদে নামাতে হবে। তাহলে 1-2 দিন দেরি হবে, পাখা তাহলে 1-2 দিনের কয়লা উত্তোলন বন্ধ হবে, মুনাফা কম হবে, আবার পাখা কিনলে টাকা খরচ হবে। এর জন্য সমস্ত কিছু তারা অস্বীকার করলো এবং শ্রমিকদেরকে খনির ভিতর, গ্যাসের ভিতর, অর্থাৎ মৃত্যুর ভিতর তারা এগিয়ে দিল। তো দীননাথ এখানে বিনোদকে শর্ট ফায়ারিংয়ে কাজ শেখাতো। সে বিনোদকে অনেক ভালোবাসে বলেই তাকে বকাঝকা করলো অনেক, তার পরীক্ষার সামনে তাকে পড়া শেখাচ্ছে, এরকম ঘটনা এগিয়ে যাচ্ছিল। এবং বিনোদ যে রূপাকে ভালোবাসে এটাও দীননাথ জানতো। তার মাকে বলেছে এই দুটাকে বিয়ে দিয়ে দেন, নাতি দেখে স্বর্গে যাবেন। আন্তরিক কথাবার্তা চলছিল। তারপর সে তাদের সাথে ভাতও খেয়েছে। দীননাথ বিনোদের বাড়িতে এসে ভাতও খেয়েছে। তো ভাত খাওয়ার পর সে যখন হাত ধুতে যায়, তার হাত যেন জ্বলে উঠেছে। তখন সে বলেছে এই বিনোদকে বাঁচাতে গিয়ে, যে তার লাগাতে গিয়ে বিনোদের হাত থেকে তার খসে গিয়েছে, এই বিনোদকে বাঁচাতে গিয়ে সে তার কাটতে গিয়ে যে ঝাঁপ দিয়েছে, তখন তার হাত 3টে আঙ্গুল পুড়ে গিয়েছিল। সে 3টে আঙ্গুলে ব্যান্ডেজ করে দেয় বিনোদের বোন সুমি। এই ঘটনা বলছি কারণ এই ঘটনা আমাদের পরবর্তী দৃশ্যে খুব মারাত্মকভাবে কাজে লাগবে। তো এরকম ঘটনার মধ্যে দিয়ে সে যখন বলছিল গ্যাস জমে গেছে, তখন বিনোদের মা তাকে বলছিল তাহলে তুমি গ্যাস যেও না, বলে কি আমি 12 বছরে কখনো কামাই করিনি কাজ, অতএব আমি যাব। এবং সে রওনা দিল কাজের উদ্দেশ্যে। এইখানে আমরা দেখি বিনোদের ফ্যামিলির কি অবস্থা। আমি আগেই বলেছি শ্রেণী সংগ্রাম শুধু উঠে আসেনি, শ্রমিকদের চারিত্রিক সামগ্রিক দিক বর্ণনা করার জন্য তাদের জীবনের সমগ্র দিক তুলে এনেছে। এখানে বিনোদ যে শ্রমিক, কিন্তু সে পুরোপুরি কি শ্রমিক হতে পেরেছে? এখানে আমরা তার চরিত্রের দিকে যদি তাকাই দেখবি সে মেট্রিক পাস, শিক্ষিত, এই জন্য সে শর্ট ফায়ারিংয়ের কাজ শিখছে। কিন্তু শ্রেণী সচেতন যে শ্রমিক, সেটা কি বিনোদ হতে পেরেছে? তার কথা, তার এবং তার মায়ের কথার মধ্যে দিয়ে দেখি তার মা তাকে বলছে বিনোদ তুমি তো রূপাকে ভালোবাসো, তোমার সংসার হওয়া দরকার, আমি সেটা বুঝতে পারছি, কিন্তু আমাদের জন্য তোমার জীবনটাই ধ্বংস হয়ে যাচ্ছে। 21 বছর বয়সে আমরা পুরো বোঝা হয়ে তোমার উপর আছি। তখন বিনোদ বলছে না মা, আমি তোমাদের নিয়েই ভালো আছি। আমার বেতন 120 টাকা, তার মধ্যে 50 টাকা মূল বেতন, বাদ বাকি ওভারটাইম বোনাস। এই বেতন দিয়ে আরেকটা বিয়ে করা বিনোদের পক্ষে সম্ভব না। তাহলে শোষণ কতখানি, শ্রমিকদের এমনই বেতন দিচ্ছে যে সংসার সাজানোর ক্ষমতাও যেন তাদের হারিয়ে যাচ্ছে। অর্থনৈতিক নিষ্পেষণ, সারাদিন কাজ করাচ্ছে অথচ মাত্র 120 টাকা বেতন। এরকম যখন পরিস্থিতি, তখন বিনোদ বলছে মা তুমি আর সুমি, আমরা 3 জন মিলে একদিন এই অঞ্চল থেকে, এই কয়লার ধুলো থেকে অনেক দূরে চলে যাবো, শুশুনিয়া পাহাড়ের কাছে বাড়ি তৈরি করে আমরা থাকবো। তখন মা বলছে পাকা বাড়ি হবে না, বাড়িতে হবে মাটির দেয়ালের এবং খড়ের চালা, সামনে একটু বাগান থাকবে। বিনোদ বলছে সেখানে একটা তুলসী গাছ লাগাবো। সুমি
শাক বাজাবে, তুমি প্রদীপ জ্বালাবে। মা বলছে দিবি, করে দিবি? বিনোদ বলছে হ্যাঁ দেবো। এই যে সংলাপ, এই সংলাপের মধ্যে দিয়ে বিনোদ চরিত্রের আমরা কি পড়ছি? শ্রমিকের মানসিকতা না, মধ্যবিত্তের সাত্ত্বিক ভাবালুতা। মধ্যবিত্ত সে যেন শ্রমিক শ্রেণী থেকে, আদর্শের দিক থেকে, মানসিক দিক থেকে সরে গেছে। একটু মধ্যবিত্তের একটু মানসিকতা, একটু সে রূপাকে বলছে আমার ইচ্ছা করে তোমাকে নিয়ে কোথাও পালিয়ে যেতে, কিন্তু আমি জানি সেটা সম্ভব না। এই যে তার ভিতর যে অনুভূতি, এটা কি মধ্যবিত্তের অনুভূতি না? তাহলে এখানে নাটকের প্রথম পর্যায়ে আমরা যদি বিনোদ চরিত্রের মধ্যে দিকে তাকাই, তাহলে বিনোদ পুরোপুরি শ্রমিক শ্রেণী হয়ে উঠতে পারেনি। তারপরও শ্রমিকদের সে নিজেই নেতৃত্ব দিয়েছে, অথচ সে নিজেই নিজের ভিতরে একটি মধ্যবিত্তের স্বপ্নের ভাবালুতা আঁকড়ে ধরে আছে। তো ঘটনায় দেখি শ্রমিকরা সারাদিন কাজ করেন, তারা কাজ করে নিজেদের রাত্রেবেলা একটু অবসর চান, বিনোদন চান। সেই বিনোদও চান। সে তার বাড়িতে গানের আসর বসিয়েছে। তো এখানে কারা গান গাইতে আসেন? তাদের পক্ষে কোনো গায়ককে ভাড়া করে নিয়ে আসা সম্ভব না। এই যারা মাটি কাটে, অর্থাৎ যারা কয়লা কাটে, তারাই এখানে গান গাওয়ার জন্য আসে। তেমনই একটা চরিত্র হচ্ছে দয়াল, যে হচ্ছে মালকাটা চরিত্র। আমি আগেই বলেছি মালকাটা কারা? যারা কয়লা কাটে খনির ভিতর। সেই মালকাটা দয়াল এখানে চলে এসেছে গান গাওয়ার জন্য, কিন্তু সে গান গাইতে পারছে না। কেন পারছে না ঠিক মতো? সে পূর্ববঙ্গের লোক, তার গলা দিয়ে শুধু কপ বের হচ্ছে। সে কপ যেন কয়লার গুঁড়ো বের হয়ে আসছে। তা সারাদিন কয়লা খনির মধ্যে যে শ্রমিকরা থাকেন, তারা আস্তে আস্তে তাদের ফুসফুসের যন্ত্র যেন নষ্ট হয়ে যায়, কয়লাতে ভরে যায়। একটা পর্যায়ে ফুসফুস বিকল হয়ে তারা মারা যায়। এবং নারীরা যারা এখানে কাজ করেন, তাদের পেটে কয়লা জমে জমে এমন অবস্থা হয়, সন্তান ধারণও তারা অক্ষম হয়ে যায়। পরবর্তী দৃশ্যে যখন আমরা যাব, এই দৃশ্যগুলো আমরা দেখতে পাবো। তাহলে শোষণ বঞ্চনা সব কিছু, সব দিক দিয়েই এখানে আছে। এখানে আরেকটি চরিত্র আমরা যেখানে দেখি, সেটি হচ্ছে সনাতন। এই নাটকের সবচেয়ে জীবন্ত পরিবর্তনশীল চরিত্র, অর্থাৎ যার চরিত্র প্রথম পর্যায়ে ছিল সাইকিক, অর্থাৎ মানসিক রোগী, সেই পরবর্তীতে যেন শ্রেণী সচেতন শ্রমিক হয়ে ওঠে এবং শ্রমিকদেরকে ভয় থেকে জাগিয়ে তোলে। জীবন্ত একটি অসাধারণ চরিত্র। এই সনাতনের জীবনের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা আরেকটা জিনিস দেখতে পাবো, এখানে শুধু অর্থনৈতিক নিষ্পেষণ নয়, এখানে মানুষের পরিচয়ও যেন মুছে যাচ্ছে। অর্থাৎ কারখানার মালিকদের অত্যাচারে মানুষ তার নামও ভুলে যাচ্ছে, মানুষ তার ব্যক্তিসত্তাও ভুলে যাচ্ছে। কিভাবে? সনাতন যদি দেখি, সে রাধানগর কলিয়ারিতে চাকরি করত। তো সেইখানে যখন বিস্ফোরণ হয়, সে তখন ইলেকট্রিশিয়ান ছিল, সে খাদের নিচে ছিল। বিস্ফোরণে প্রচণ্ড আগুন লেগে যায়। পরবর্তীতে এই যারা অনেকেই মারা যায় এবং একমাত্র সনাতনী খাদের ভিতরে আটকা পড়ে থাকে। 7 দিন আটক থাকে খাদের মধ্যে, এই অন্ধকারের মধ্যে। এই 7 দিনের মধ্যে অনেক ঘটনাই ঘটে যায়। সনাতন যখন বাইরে বের হয়ে আসে, তখন সবাই তাকে দেখে চমকে যায়। তাকে মনে করে সে তো মারা যাওয়ার কথা, সে কিভাবে বেঁচে আছে? কিন্তু সনাতন বেঁচে আছে। সনাতন বেঁচে আছে, এটা সনাতন বাইরে বের হয়ে যখন উপলব্ধি করতে পারে সে আসলে সুস্থ আছে, তখন সে কোম্পানির কাছে যায়। কিন্তু কোম্পানি অস্বীকার করে, না তুমি সনাতন বলে। তার আগের নাম ছিল বৈদ্যনাথ। তো বৈদ্যনাথ বলে কোনো শ্রমিক আমাদের এখানে কাজ করতো না। কেন কোম্পানি তাকে সম্পূর্ণরূপে অস্বীকার করলো? সে 7 দিন মাটির নিচে আটকা ছিল, খনির নিচে আটকা ছিল, কিন্তু কোম্পানি বললো বদ্রীনাথ বলে কেউ আমাদের নাই, খাতা কলমে নাই, বদ্রীনাথ বলে কেউ কাজ করে না। তুমি কে? তোমাকে চিনি না। বলে কি যে আমি বদ্রীনাথ না। কেন মালিক এটা করলো? মালিক সরকারকে দেখাতে চাইলো এখানে সামান্য বিস্ফোরণ হয়েছে, এখানে কেউ মারা যায়নি, কেউ আটকাও পড়েনি। এখানে যদি সব প্রমাণ তারা লোপাট করে দিল, এখানে যদি তারা দেখাতো যে এখানে একজন শ্রমিক আটকা পড়ে আছে, তাহলে তাদের কোম্পানির দুর্নাম হতো, তাদেরকে ক্ষতিপূরণ দিতে হতো এবং তাদেরকে আবার খরচ করে এই খনির শ্রমিকদের জীবন রক্ষা সুব্যবস্থা সব কিছু করেই তাদেরকে আবার কারখানা চালু করতে হতো। এই সব খরচের হাত থেকে বাঁচার জন্য, দুর্নামের হাত থেকে বাঁচার জন্য তারা সম্পূর্ণ শ্রমিককে অস্বীকার করে দিল। তারা খাতাপত্রে
বদ্রীনাথকে অস্বীকার করলো। বদ্রীনাথ তাদের কাছে নাই, টোটালি নাই। ফলে বদ্রীনাথ পাগল হয়ে হাসপাতালে 3 মাস ছিলেন। পরবর্তীতে নতুন নাম, সনাতন নাম ধারণ করে এই শেলডন কলিয়ারি কোম্পানিতে এসে সে মাল কাটায় রূপান্তরিত হতো। এখন সে কয়লা কাটে। তাহলে কারখানার মালিকদের অত্যাচারে শ্রমিকরা নিজেদের পরিচয় ভুলে যাচ্ছে, তাদের ব্যক্তিসত্তা বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাদের নতুন নাম নিয়ে কাজ করতে হচ্ছে। এই উৎপল দত্তেরই একটি নাটক ময়নাতদন্তের যদি তাকায়, এখানে একজন শ্রমিক বলেছেন, এখানে আমাদের চাকরির বয়স বেশি হয়ে গেলে আমাদের নাম পাল্টাতে হয়, নতুনভাবে যোগদান করতে হয়, কেননা বেশি চাকরির বয়স হয়ে গেলে আমাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে, এই জন্য আমাদেরকে ছাঁটাই করে দেয়। ফলে ছাঁটাই হাট থেকে বাঁচার জন্য আমরা নতুন নাম নিয়ে নতুন করে কারখানায় যোগদান করি, আবার সেই নতুন বেতন, যাতে আমরা বেশি সুযোগ সুবিধা না পাই। তাহলে কারখানার মালিকরা এমনভাবে শোষণ করেন যে তা শ্রমিকের নামও যেন মুছে যায়। তারই প্রতিনিধিত্ব করছেন যেন সনাতন, যার বর্তমান নাম সনাতন, এবং যিনি মারা যাওয়ার আগে, কোম্পানির ভাষায় উনি মারা যাওয়ার আগে তার নাম ছিল বদ্রীনাথ। তো সে যে কোনো অবস্থাতেই হোক, সে অন্ধকার দেখলে ভয় পেত। এই জন্য সে গান, যেহেতু খাদের মধ্যে আটকা ছিল এবং সবাই তাকে পাগল মনে করতে হয়, এতদিন খাদের মধ্যে আটকা ছিল, তাকে বদ্রীনাথ বলে অস্বীকার করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই কারণে মানসিক ভারসাম্য সে কিছুটা হারিয়ে ফেলেছিল। এই জন্য সেখানে যেখানেই আলো হতো সেখানে সে চলে আসতো। যেহেতু এখানে গানের আসর বসেছিল, সেহেতু সে এখানে গান শুনতে এসেছিল, এবং সে বিনোদের সাথে কথোপকথনের মধ্যে দিয়ে তার এইসব ঘটনা আমরা জানতে পারি। তো গান যখন চলছিল, তখন হঠাৎ দীননাথ যে কাজে চলে গিয়েছে, সে বলছিল মিথেন গ্যাস জমা হয়ে আছে 2 নম্বর পিটে। তাহলে সে সেই জানার পরও, কোম্পানি যেহেতু অস্বীকার করেছে কোনো গ্যাস জমেনি, তারপর সে যেহেতু 12 বছর কখনো কামাই দেয়নি, সে কাজে যোগদান করেছিল। গান যখন চলছিল, হঠাৎ করে খবর আসে কয়লা খনির মধ্যে বিস্ফোরণ হয়েছে। তখন বিনোদ চিৎকার করে ওঠে, দীননাথ, দীনদা, অর্থাৎ তিনি তো কাজে গিয়েছে, তার অবস্থা কি? তাহলে প্রথম দৃশ্যের মধ্যে দিয়েই শ্রমিকদের নিষ্পেষণ, এবং কীভাবে তাদেরকে অর্থনৈতিকভাবে নিষ্পেষণ করে, তাদের জীবনকে কীভাবে ঝুঁকির মধ্যে ফেলে দেয়, এবং তাদের ব্যক্তিসত্তাকে কীভাবে বিলুপ্ত করে দেয়, তারই চিত্র প্রথম দৃশ্যের মধ্যে দিয়ে লেখক আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সেই সাথে তিনি শ্রমিকের সামগ্রিক জীবন যেহেতু তুলে এনেছেন, আমি আগেই বলেছি শ্রমিকের শুধু ভালো দিক নেই, শ্রমিকের সংকীর্ণতাও আছে, শ্রমিকের মধ্যে ভেদাভেদও আছে, সেদিকটাও তিনি তুলে ধরেছেন। অর্থাৎ এখানে বিনোদ চরিত্রের দিকে যদি আমরা তাকাই, সে পুরোপুরি শ্রমিক শ্রেণীর মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করে নিতে পারে নাই, মধ্যবিত্তের ভাবুলতাকেও সে অস্বীকার করতে পারেনি। পরবর্তীতে আমরা শ্রমিক শ্রেণীর চরিত্র যদি দেখব, অনেকে টাকার জন্য আইন অমান্য করছে, কোম্পানির কাছে বিক্রি হয়ে যাচ্ছে। অর্থাৎ শ্রমিকের শুধু মহত্বই নাই, তার সংকীর্ণতাও আছে। সামগ্রিক শ্রমিকের দিকটি তুলে এনেছেন, তাদের বিপ্লবের দিকটিও তুলে এনেছেন, সব কিছুই এখানে তুলে আনা হয়েছে। দ্বিতীয় দৃশ্যে যদি আমরা যাই, দ্বিতীয় দৃশ্যে আমরা দেখব বিচারালয়, অর্থাৎ বিস্ফোরণ হয়েছে, এটার বিরুদ্ধে মামলা হয়েছে, কারণ শ্রমিকদের একটা ইউনিয়ন আছে, সব শ্রমিকের, সেই ইউনিয়নের কর্মী হচ্ছে কুদরত। তাহলে এই নাটকের আরেকটি চরিত্র হচ্ছে কুদরত, অর্থাৎ সে শ্রমিক ইউনিয়নের নেতা কুদরত। তো শ্রমিকের পক্ষ থেকে সে মামলা করেছে। মামলার দৃশ্য কি? মামলার এমনই দৃশ্য, এমনই বাস্তবতা, মামলার নামে কিভাবে বিচার ব্যবস্থা, কিভাবে প্রহসনমূলক বিচার ব্যবস্থা, বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের জবানবন্দির মধ্যে আমরা দেখতে পাবো বিচার ব্যবস্থার কি প্রহসনমূলক বিচার ব্যবস্থা। তো প্রহসনমূলক বিচার ব্যবস্থাকে এখানে তুলে আনা হচ্ছে এত নিখুঁতভাবে যে মিনার ভাই 1959 সালে যখন এই নাটকটি মঞ্চস্থ হচ্ছিল, তখন দ্বিতীয় দৃশ্যকে মঞ্চস্থ করতে দেওয়া হয়নি। তারা বলেছিল, মালিকপক্ষ বলেছিল, সরকারও বলেছিল, উৎপল দত্ত মিথ্যে কথা বলছেন মালিকদের বিরুদ্ধে, কয়লা খনিতে কখনো শ্রমিকদের নির্যাতন করা হয় না এবং বিচারের নামে প্রহসন করা হয় না। ফলশ্রুতিতে তার উপর চাপ প্রয়োগ করে অন্যায্যভাবে দ্বিতীয় দৃশ্য মঞ্চস্থ বাদ দিয়ে দেওয়া হয়েছিল। সেই দ্বিতীয় দৃশ্য পরবর্তীতে মঞ্চস্থ করা হয়, পরবর্তী অনেক বছর পরে। দ্বিতীয় দৃশ্য কী ছিল? দ্বিতীয় দৃশ্য দেখি যে দীননাথ কয়লা খনির মধ্যে দিয়ে মারা গিয়েছে, তার পক্ষ নিয়ে শ্রমিকরা মামলা করেছে, এবং শ্রমিকের পক্ষে কে আছেন? মামলায় লড়েছেন অ্যাডভোকেট শ্রী দুর্গাদাস সাহা, আর মালিক পক্ষে কে আছেন?
মালিক পক্ষে আছেন ব্যারিস্টার মিস্টার চৌধুরী, তার মালিক পক্ষ বড় লোক, তাদের আইনজীবী ব্যারিস্টার হবেন। এবং এখানে বিচারপতি সেনগুপ্ত, মালিক এখানে বিচারালয়ে উপস্থিত কে কে? বিচারপতি সেনগুপ্ত, ব্যারিস্টার মিস্টার চৌধুরী, কলিয়ারি কোম্পানির ম্যানেজার মিস্টার ওয়েবেস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার দত্ত, আরও উচ্চপদস্থ কর্মকর্তা বিচারালয়ে বসা। আর শ্রমিকদের পক্ষে বসা হচ্ছে ক্ষুদ্রত এবং ক্ষুদ্র ক্ষুদ্র কিছু শ্রমিক এবং বিনোদ। এই যে প্রহসনমূলক যে বিচারালয়, এখানে বিচারে গিয়ে আমরা দেখি যে প্রথমেই জেরা করছেন মিস্টার চৌধুরী অর্থাৎ মালিক পক্ষের আইনজীবী। তিনি জেরা করছেন কাকে? মালিক পক্ষের খনি শ্রমিকের সহকারী ম্যানেজার মিস্টার দত্তকে। তাকে বিভিন্ন জেরা ঠেরা করে সে প্রমাণ করে দিয়েছে এটার ভিতর কেউ মারা যায়নি। দীননাথ বলে কেউ এখানে প্রবেশ করেনি। এখানে দীননাথের সাথে আর একজন ছিলেন অল্প বয়স্ক সহকারী, এরা দুজনেই মারা গিয়েছেন। কিন্তু টোটালি অস্বীকার করা হচ্ছে এবং এখানে প্রমাণ করে দেওয়া হয়েছে যে দীননাথ বলে কেউ নাই, এখানে ভিতরে কেউ ঢোকেন না, কোনো শর্ট ফায়ার মারা যান নাই। এখানে যারা ভিতরে ঢুকেছেন 272 জন, 272 জনই এখানে বের হয়ে এসেছেন, কেউ মারা যায়নি। তো এটা যখন তারা প্রমাণ করেছেন, এখন শ্রমিকদের পক্ষে দাঁড়ালেন দুর্গাদাস সাহা। সে প্রমাণ করে দিল। কিভাবে প্রমাণ করলো? সে তখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে জিজ্ঞেস করলো, তো আপনি তো বলেছেন 272 জনে সবাই ফিরে এসেছে, এটা প্রমাণ কি যে সবাই ফিরে এসেছে? তখন সে বলেছে সবার কাছে বাতি থাকে, আমরা যাকে নিচে পাঠাই তাদের সবার কাছে বাতি থাকে, তারা বাতি জমা দেয়, সেই জমাদানের আমি রেজিস্টার জমা দিয়েছি। তখন হচ্ছে বাতির সংখ্যার রেজিস্টার জমা দিয়েছেন, কিন্তু মানুষের যে স্বাক্ষর, সেই স্বাক্ষরের রেজিস্টার কোথায়? বাকি আমরা তো স্বাক্ষর লাগে না, শুধু বাতিগুলো দিয়েই আমরা বুঝি কতজন ভিতরে গেছে কতজন আসবে। তখন বলে সবাই কি বাতি নিয়ে ভিতরে যায়? সব শ্রমিকই কি বাতির কাজ আছে? বলে কি সে তোতলাতে থাকে। আসলে যারা কয়লা কাটে তাদের মাথায় বাতি লাগে বা যারা অন্য কাজ করে, কিন্তু যারা শর্ট ফায়ারিং কাজ করে তারা সবাই বাতি নিয়ে যায় না। এখানে দীননাথ বাতি নিয়ে যায়নি এবং তার সহকারী বাতি নিয়ে যায়নি। একটা পর্যায়ে প্রমাণ হয় যে এখানে সবাই বাতি নিয়ে যায় না এবং পরবর্তীতে জেরা করতে করতে এখানে বলা হয় যে দুর্গাদাস শাহ প্রমাণ করে দেন যে এখানে 2 জন ব্যক্তি প্রবেশ করেছেন এবং তাদের বাতি ছিল না এবং তারা মারা গিয়েছেন। কিভাবে প্রমাণ করেন? তাদের দেহ খুঁজে পাওয়া যায় নিয়ামতপুরে 25 মাইল দূরে ক্ষত বিক্ষত লাশ, অর্থাৎ মুখটা থেতলে দেওয়া হয়েছে যেন বোঝা না যায়। অর্থাৎ এখানে যে 2 জন মারা গিয়েছেন তাদের লাশ বিকৃত করে 25 মাইল দূরে রাত্রবেলায় কোম্পানির লোকজন ট্রাকে বহন করে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে এবং রেস্কিউ টিম যারা উদ্ধারকর্মী তাদেরকে ডাকা হয়েছে 1.5 ঘন্টা পরে, কয়লা খনির মধ্যে আগুন লাগার পরে। এই 1.5 ঘন্টায় তারা সমস্ত সাক্ষী প্রমাণ নষ্ট করে দিয়েছে। অর্থাৎ যারা মারা গিয়েছে, যে 2 জন মারা গিয়েছে তাদের লাশ ক্ষত বিক্ষত করে 25 মাইল দূরে ফেলে দিয়েছে। লাশ খুঁজে পেল যাতে চেহারা চিনতে না পারে এবং পোশাক আশাকও কিছু রাখেনি, উলঙ্গ করে খুলে ফেলে দেওয়া হচ্ছে। কিন্তু তারপরেও এটা প্রমাণ করা হয়ে গিয়েছে, কেননা দীননাথের হাতে ব্যান্ডেজ ছিল, কারণ হাত পুড়ে গিয়েছিল। প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই তার হাত পুড়ে গিয়েছিল এবং বিনোদের বোন সে হাতে ব্যান্ডেজ করে দিয়েছে। তো পুলিশ ইন্সপেক্টর, নিয়ামতপুরের পুলিশ ইন্সপেক্টরকে যখন জেরা করা হলো তখন সে বলল হ্যাঁ ওইখানে একটা লাশ পাওয়া গিয়েছে যারা হাতে এরকম ব্যান্ডেজ ছিল। এবং বিনোদকে যখন জেরা করা হয়, যখন বিনোদ সাক্ষী দিচ্ছিল তখন সে দীননাথের পক্ষে সাক্ষী দিচ্ছিল। হ্যাঁ, দীননাথ আমাদের বাসায়, আমার দাদার মতো সে আমার বাসায় ভাত খেয়ে তারপরে কাজে যায়। তখন কোম্পানির আইনজীবী তাকে প্রশ্ন করেন, তুমি তো মদের আড্ডা বসাও তোমার বসে। সে বলে আমি মদের আড্ডা বসাই না, আমি গানের আসর বসাই। এগুলি একই কথা। শ্রমিকরা গানের নামে মদ খায়, হুল্লোড় করে। যেহেতু তুমি মদ খাও সেহেতু তোমার সাক্ষ্য হিসাবে আমরা গ্রহণ করতে পারি না, কেননা তোমার বাড়ির পরিবেশ সুস্থ না। আবার তাকে বলে ভয় প্রদর্শন করে, তুমি না শর্ট ফায়ারার হবা, বড় হলে এই কোম্পানিতে চাকরি নিবা, বড় পদে যাবা। এখন কোম্পানির বিরুদ্ধে যেহেতু তুমি সাক্ষ্য দিচ্ছ, তাহলে তুমি কি সেই অবস্থায় যেতে পারবা? সরাসরি বিচারালয়ের সাক্ষীকে হুমকি প্রদর্শন এবং বিচারপতি তাকিয়ে তাকিয়ে তা দেখছেন। কি অবস্থা! একটা পর্যায়ে তাকে পাগল সাব্যস্ত করা হয়, বিনোদকে তার সাক্ষী গ্রহণ করা হয় না। এবং আরও বলা হয় মিস্টার ওয়েবেস্টার যে ইংরেজের প্রতিনিধি হয়ে ভারতবর্ষের শ্রমিকদের সম্পর্কে বলে, ভারতবর্ষের শ্রমিকরা হচ্ছে মাতাল
মানসিকভাবে অসুস্থ এবং তারা অনেক সময় লুকিয়ে থেকে স্ত্রীকে মালিকপক্ষের কাছে পাঠিয়ে কিছু ক্ষতিপূরণের আশা পাঠায়। তাহলে দীননাথ লুকিয়ে আছে, সে মারা যায়নি, তার স্ত্রীকে মালিকপক্ষের কাছে পাঠিয়েছে। এটা হচ্ছে ভারতবর্ষে টাকা আদায়ের জন্য, এটা হচ্ছে ভারতবর্ষের শ্রমিকদের চরিত্র। এইভাবে নিচু করা হলো। একটা পর্যায়ে যখন প্রমাণই হয়ে যাচ্ছিল এবং বিচারপতি বুঝতেই পারছিলেন যে দীননাথ মারা গেছেন, তিনি পুরো পরিস্থিতিকে ঘুরিয়ে দিলেন। তিনি নিজে স্বয়ং বললেন, এখানে মুলতবি সাক্ষ্য প্রমাণের, এখানে যে মালিকপক্ষের এত বড় বড় কর্মকর্তারা সাক্ষী দিয়েছেন, তারা কখনোই মিথ্যা কথা বলতেন না, পারেন না। অর্থাৎ বড় বড় কর্মকর্তা হলেই তারা সবাই সত্যবাদী হয়ে যান। তো হাস্যকর যুক্তি। এবং তিনি বললেন, অতএব এত বড় বড় কর্মকর্তা যেহেতু সাক্ষ্য দিয়েছেন এবং তাদের সাক্ষ্য মিথ্যা হতে পারে না, এখানে কেউ মারা যায়নি। এবং আরেকটি কথা বললেন যে ভারতবর্ষের সম্পর্কে মিস্টার ওয়েবস্টার যে কথা বলেছেন, তারা ক্ষতিপূরণের আশায় মিথ্যা কথা বলে, এটাও সত্য, এটাও বিচারপতি বললেন। তাহলে বিচারপতি কাদের কেনা? মালিক পক্ষের কিনা? এখানে বিচারের নামে প্রহসন হলো। এখানে শ্রমিক মারা গেলে তাকে উলঙ্গ করে, মুখ ক্ষতবিক্ষত করে দূরে ফেলে দেওয়া হয়, যেহেতু যাতে কেউ তার লাশ চিনতে না পারে, যাতে তার ক্ষতিপূরণ দেওয়া না হয়। তাহলে এর কতগুলো অপরাধ করেছেন মালিক পক্ষ? প্রথম অপরাধ করেছেন, গ্যাস জমা জানার পরও শ্রমিকের সুরক্ষার ব্যবস্থা না করে, গ্যাস দূর না করে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে খনিতে পাঠিয়ে দিয়েছেন। তারপরে বিস্ফোরণ হওয়ার পর ক্ষতিপূরণ যাতে দিতে না হয় এবং সরকারের কাছে ভাবমূর্তি যাতে দিতে নষ্ট না হয়, এই জন্য শ্রমিকদের লাশ উলঙ্গ করে ক্ষতবিক্ষত করে বাইরে 25 মাইল দূরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এবং বিচারপতি বলেছেন 25 মাইল দূরে যে লাশ পাওয়া যায় সেটা কখনো সাক্ষ্য হতে পারে না। শ্রী দুর্গাদাস সাহা বলেছেন, ট্রাকে করে তো 25 মাইল দূরে লাশ নিয়ে যাওয়া যায়। সে বলে না, 25 মাইল দূরের লাশ নিয়ে আমি কোনো কথা বলবো না। ওটা কি আশ্চর্যকর বিচারপতি। তো আমরা এই দুটি দৃশ্যের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি কিভাবে শ্রমিকরা শোষিত, বঞ্চিত হচ্ছে। খনি শ্রমিকরা মালিক পক্ষের মাধ্যমে, এবং তাদেরকে শুধু শোষণ বঞ্চনা করা হচ্ছে না, তারা মারা গেলেও সামান্য ক্ষতিপূরণ দেওয়া থেকে বিরত থাকার জন্য তাদেরকে উলঙ্গ করে, তাদের মুখ ক্ষতবিক্ষত করে, তাদের লাশকে অনেক দূরে ফেলে দেওয়া হচ্ছে। সামান্য ক্ষতিপূরণও তারা দিতে চাচ্ছে না। তাহলে এই নাটকটি সেই শোষিত, বঞ্চিত কয়লা খনি শ্রমিকদের সামগ্রিক জীবনকে অবলম্বন করে তাদের শোষণ বঞ্চনা, তাদের জীবনের অর্থনৈতিক নিষ্পেষণ, মালিকপক্ষ থেকে শোষণ বঞ্চনা, মালিকপক্ষ থেকে অর্থনৈতিক নিষ্পেষণ, এবং তাদের নাম ভুলে যাওয়া, তাদের ব্যক্তিসত্তাকে যেন বিলোপ করে দেওয়া হচ্ছে, তাদের সংসার জীবনও গড়ে উঠছে না। সব কিছু বিপর্যস্ত শ্রমিক এবং বিচারের নামে প্রহসন, সব কিছুর মধ্যে দিয়েই লেখক এই নাটকের প্রধান কেন্দ্রীয় চরিত্র শ্রমিকদেরকে এই প্রথম বাংলা সাহিত্যে অঙ্গার নাটকের মধ্যে দিয়ে তুলে এনেছেন। এর পরবর্তীতে আমরা পরের দৃশ্যে গিয়ে আস্তে আস্তে দেখব কীভাবে শ্রমিকরা প্রতিবাদী হচ্ছে, কীভাবে প্রতিবাদ থেকেও বেরিয়ে আসছে, কীভাবে সংকীর্ণতা দেখাচ্ছে, আবার কীভাবে বিপ্লবী হয়ে উঠছে। একটা পর্যায়ে কীভাবে খাদের নিচে তারা ডুবে মারা যাচ্ছে, কীভাবে তারা প্রতিবাদ করছে, বিভিন্ন চরিত্রে কীভাবে বিবর্তন হচ্ছে, সমগ্র দিক আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তোমাদের নাটকটি বুঝতে হলে প্রতিটা ক্লাসেই মনোযোগ দিয়ে শুনতে হবে। আশা করি ভালো থাকবে। ধন্যবাদ।